কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা, মহাখালী রামতলী এবং গুলশান লিংক রোড অবরোধ। বাড্ডা থানায় আলাদা মামলায় দীপুমণি, আতিকুল এবং মানিক সহ ৫ জন গ্রেফতার, ২ দিনের রিমান্ড মঞ্জুর। ভোটার তালিকায় নাম ছিল ১৮ থেকে ২০ লাখ মৃত মানুষের, রাজশাহীতে বললেন ইসি আবুল ফজল। এবং দুর্বার রাজশাহীর মালিক শফিকুরকে পুলিশি হেফাজতে, জিজ্ঞাসাবাদ ১০ ফেব্রুয়ারির মধ্যেই পাওনা পরিশোধের আশ্বাস। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি শরীফ রওশন। তিতুমির কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছেন আন্দোলনে থাকা শিক্ষার্থীরা। এছাড়া বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত আমতলী, মহাখালী এবং গুলশান লিংক রোড অবরোধের ঘোষণাও দিয়েছেন তারা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, জানতে চাই যে শিক্ষার্থীরা যে সকাল ১১টা থেকে অবরোধের ঘোষণা দিয়েছিল সেই পরিস্থিতি কি, আর যানবাহন চলাচলের সবশেষ পরিস্থিতিও জানাবেন। এই মুহূর্তে আমরা তিতুমির কলেজের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। আমার পেছনে শিক্ষার্থীরা শুধু অনশন করছেন, অর্থাৎ গতকালকে পর্যন্ত ১১ জন শিক্ষার্থী ছিলেন, যার মধ্যে ৩ জন শিক্ষার্থীকে শরীরের অবস্থা অবনতি হওয়ার পর তাদেরকে হাসপাতাল পাঠিয়ে দেওয়া হচ্ছে, যাদের মধ্যে ২ জন রয়েছে সোহরাওয়ার্দী হাসপাতালে এবং ১ জন রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া ৮ জন শিক্ষার্থী এখন পর্যন্ত অনশন অবস্থায় রয়েছে। এছাড়া এই যে শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি বারাসাত টু নর্থ সিটি কর্পোরেশন, এই কর্মসূচি এখন পর্যন্ত তারা শুরু করেনি। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন সরস্বতী পূজার কারণে তারা ১ ঘন্টা অথবা ১.৫ ঘন্টা দেরি করবেন কর্মসূচি শুরু করার জন্য। তবে বিক্ষিপ্তভাবে শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে। এছাড়া তিতুমির কলেজের যে হলগুলো রয়েছে, হলগুলো কেন্দ্রিকে আমরা দেখেছি শিক্ষার্থীদের কিছু পদচারণা রয়েছে, তবে এখন পর্যন্ত তারা কোনো কার্যক্রম শুরু করেননি। মহাখালী যে রোডটি রয়েছে, অর্থাৎ ঢাকা ময়মনসিংহ যে সড়কটি রয়েছে, সেই সড়কটি এখন পর্যন্ত কোনো ধরনের বাধার মুখে পড়েনি শিক্ষার্থীদের। এছাড়া মহাখালী থেকে গুলশান ১ পর্যন্ত যেই সড়কটি রয়েছে তিতুমির কলেজের ঠিক সামনের সড়কটি, সেটিও খালি রয়েছে। কেউ এখন পর্যন্ত অবরোধ ব্যারিকেড করে কিছু দেয়নি। তবে শিক্ষার্থীরা যেই ৩ দফা দাবি আগে দিয়ে রেখেছিল, তার মধ্যে একটি বিশ্ববিদ্যালয় ঘোষণা করে পূর্ণাঙ্গ তিতুমির বিশ্ববিদ্যালয়ের নামে যে ক্যালেন্ডার প্রকাশ, সেটি কিন্তু করতে হবে। এছাড়া ৮ যেই দাবি ছিল, মোট ৩টি দাবির মধ্যে ৮ একটি হলো গিয়ে গতকালকের যেই কথা বলেছেন শিক্ষা উপদেষ্টা, অর্থাৎ তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার কোনো সুযোগ নেই, সেই কথা প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে এবং সেই কথা প্রত্যাহারের দাবি তারা জানিয়েছেন। এছাড়া আইন উপদেষ্টার ক্ষমার চাওয়ার জন্য তারা কিন্তু একটি দাবি জানিয়েছেন। এই ৩টি দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই মাঠ ছাড়বেন না। এছাড়া আমরা দেখেছিলাম সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করার চেষ্টা করা হচ্ছে এবং তাদের বোঝানো হচ্ছে যাতে ৭ কলেজের অধীনে যেই বিশ্ববিদ্যালয়, অর্থাৎ জুলাই এই ৩৬ বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদের যাওয়ার জন্য এবং সামগ্রিকভাবে ৭ কলেজের প্রত্যেকটি কলেজের যেই অধিকার অথবা দাবিগুলো, সেই দাবির সাথে একাত্মতা প্রকাশ করে তাদেরকে থাকার জন্য। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি এবং সরকার উপর মহল থেকে শিক্ষকরাও চেষ্টা করছেন যাতে শিক্ষার্থীদের কোনোভাবে আন্দোলন থেকে সরিয়ে ফেলা যায়। তবে এখন পর্যন্ত শিক্ষার্থীরা অনড় অবস্থানের মধ্যে রয়েছেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের বিশ্ববিদ্যালয়ের দাবি পূরণ না হবে, ততক্ষণ পর্যন্ত তারা মাঠ থেকে উঠবেন না। এছাড়া এই যে কর্মসূচি বারাসাত টু নর্থ সিটি কর্পোরেশন কর্মসূচি, সেই কর্মসূচি কখন নাগাদ শুরু হবে তা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে কিছুক্ষণ পরে, অর্থাৎ ১ থেকে ১.৫ ঘন্টার মধ্যে সেই কর্মসূচি শুরু হতে পারে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় করার দাবিতে তিতুমির কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন। এদিকে বাড্ডা থানার অটোরিকশা চালক হাফিজুল হত্যা মামলায় দীপুমণি, সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, শামসুদ্দিন চৌধুরী মানিক, আতিকুল ইসলাম, গোলাম সরোয়ার পিন্টুকে ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়াও রাজধানীর কোতোয়ালি থানার মামলায় সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম এবং সাবেক
কাউন্সিলর রঞ্জন বিশ্বাসকেও 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া কদমতলী, মিরপুর, বাড্ডা থানার একাধিক মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 6 জনকে। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রত্যেককেই হাজির করা হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করলেও রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষের যুক্তি তুলে ধরেন। পরে এই রিমান্ড এবং গ্রেফতারের আদেশ দেন আদালত। আসামিদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে এই মামলার সঙ্গে জড়িত থাকার বিষয়টা তদন্তকারী কর্মকর্তা পান এবং তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এবং এই মামলার হত্যার বিষয়টাকে আরও অধিকতর তদন্ত করা এবং অন্যান্য আসামিদেরকে চিহ্নিত করা এবং আসামিদের জড়িত থাকার বিষয়টি আরও সুনিশ্চিত করার জন্য তাদের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড চাওয়া হয়। বিজ্ঞ আদালত তাদের পক্ষে আইনজীবীরা ছিলেন, আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনে প্রার্থনা করেন। উভয়ের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করে। জুলাই আগস্টের অভ্যুত্থান মেনে নিতে পারেনি স্বৈরাচার হাসিনার আমলারা, যে কারণে আহতরা সঠিক সময়ে চিকিৎসা পাচ্ছে না বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। দাবি পূরণের আশ্বাস এবং হাসনাতের অনুরোধেই গভীর রাতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে ফিরে যান জুলাই আহতরা। এর আগে সুচিকিৎসা, পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতি সহ 7 দফা দাবিতে দিনভর সড়ক অবরোধ করে রাখেন তারা। আরও জানাচ্ছেন আতাউর নিয়ন। দাবি আদায়ে জুলাই আগস্টে রাজপথে নামে ছাত্র জনতা। তাদের উপর পতিত শেখ হাসিনা সরকার নির্বিচারে গুলি চালালে শহীদ হয় কয়েক শত আর আহত হয় হাজারের বেশি। সেই আহতরাই এতদিন ধরে বঞ্চিত হয়ে আসছে সুচিকিৎসা ও পুনর্বাসনের। তাই শনিবার থেকে আবারও রাজপথে নামে জুলাই বিপ্লবে আহতরা। এবার রাষ্ট্রীয় স্বীকৃতি, সুচিকিৎসা ও পুনর্বাসন সহ 7 দফা দাবি নিয়ে আন্দোলন করে তারা। তবে 48 ঘন্টায় সরকারের পক্ষ থেকে আশানুরূপ কোনো সাড়া না পেয়ে রবিবার দিবাগত রাত 12টায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে ছুটতে শুরু করেন জুলাই আন্দোলনে আহতরা। এক পর্যায়ে তারা অবস্থান নেয় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। তাদের ঠেকাতে বাসভবনের সামনে জড়ো হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাথে সাথে ঘটনাস্থলে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তার প্রচেষ্টায় শান্ত হয় পরিস্থিতি। আহতদের দাবি শুনে জানান আওয়ামী লীগের আমলের আমলারা বিপ্লব মেনে নিতে পারেনি, তাই তাদের কারণেই সঠিক সময়ে চিকিৎসা দেওয়া হচ্ছে না। এই সরকার এটা পারে নাই, সিম্পল এটা পারে নাই। ওনারা কেন পারে নাই বলি, এখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা, এখানের যে আমলারা আছে ওই আমলারা তো বিপ্লবকে এরা মানেই না। তো 150 দিনের মধ্যে যদি 140 দিন শুধু একটা সরকারকে আন্দোলনে ব্যস্ত থাকতে হয়, এখানে রাজনৈতিক অসহযোগিতা আছে, আমলাতান্ত্রিক অসহযোগিতা আছে, সবার শুধু চাই চাই, আমার চাই, আমার চাই, আমার চাই। আপনারা আমি বলি তো ভাই, বাংলাদেশের কোন রাজনৈতিক দলটা এই তাদের বক্তব্য বিবৃতিতে বলছে যে আমরা আহতদের পুনর্বাসন চাই? না। বিচার নিয়ে কোনো কথা বলছে কেউ? কারণ সুবিধা আছে তো ভাই, কারণ তাদের ভোট আমার দিকে আসবে। আমি তো আওয়ামী লীগকে কোনো স্পেস দিব না, আওয়ামী লীগের ভোট আমার কাছে আসবে না। যে স্পেস দিবে তার ভোট আসবে, তার ব্যবসা আসবে, তার এলাকার লোকের সেটআপ আসবে, মামলা থেকে ছাড়াইয়ে টাকা নেবে। ঘণ্টা দুয়েক সবার কথা শুনে জানান চলতি সপ্তাহেই সব দাবি পূরণে সরকারকে বাধ্য করা হবে। আর রাষ্ট্রীয় সম্মাননা প্রোক্লেমেশন এই বিষয়গুলো নিয়ে তো আমরা স্টিল কাজ করতেছি। আর 7 নম্বরটা আর্থিক অনুদানের বৃদ্ধি, এটা করা এবং ওই যে নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা। এমনও আমি একটা আলোচনা শুনলাম ওই দিন, যদি সে নিজে কাজ করতে না পারে, তার ভাই, তার ছোট ভাই থাকতে পারে, তার ফ্যামিলির একজন মানুষ থাকতে পারে, এটাকেও যদি চাকরিতে দিয়ে দেওয়া যায়, ওই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে। 3-4টা বিষয় নিয়ে আমরা এই উইকের মধ্যে মিটিংয়ে যাব, আর 4টা বিষয় নিয়ে, আর 4টা বিষয় চলমান প্রক্রিয়া। পরে হাসনাতের কথার সাথে একমত হয়ে ফিরে যান আন্দোলনকারীরা। ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশ থেকে তাড়াইতে সফলতা পেয়েছি। ইভেন এই হাসিনার যত হামলাতন্ত্র আছে তাদের মধ্য থেকে এখনো কিছু রয়ে গেছে। এই কারণে আমাদের যেই ট্রিটমেন্ট উন্নত, আমাদের যে পুনর্বাসন, আমাদের যেই জাতির স্বীকৃতি, আমাদের যেই একটা আর্থিক সহযোগিতা যেটা আমরা চেয়েছিলাম, হয়তোবা কিছু ভাই বলছে ইতিমধ্যে এটার জন্য আমরা বয়কট, আমরা সেটা চাই না। আমরা সেটা চাই গিফট হিসেবে এই রাষ্ট্র আমাদেরকে দিবে। আর দাবি পূরণ না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন আহতরা। আতাউর নিয়ন, এখন, ঢাকা।
দেশে 18 থেকে 20 লাখ মৃত মানুষ ভোটার তালিকায় ছিল বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল। সকালে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এক মত বিনিময় সভায় একথা বলেন তিনি। বলেন, অনেকেই ভোটের প্রতি আস্থা হারিয়ে ফেলায় ভোটার তালিকায় এখন পর্যন্ত অন্তর্ভুক্ত হননি। তাদের তালিকাভুক্ত করতেও সচেতনতার প্রয়োজন। মেইন প্রবলেমটাই হয় আপনার মৃত ভোটারদের যখন আমরা যথাযথভাবে বাদ না দিতে পারি। এটা যে পুরাটাই প্রতারণামূলক তাও নয়, আমাদের মানুষ অতটা সচেতন নয় যে কেউ মারা গেলে ওই অফিসে গিয়ে ফর্ম পূরণ করে মৃত্যুর সংবাদটা দেয়া। তো আমরা যে এখন পর্যন্ত উপাত্ত আমি যেটা দেখতে পাচ্ছি, যদি এটা 1.5%ও হয় তাহলে প্রায় 18 লক্ষ মৃত ভোটার কাটা পড়বে। আমরা দেখতে পাচ্ছি যে 1% অতিক্রম করে গেছে আরো 2-3 দিন আগেই। রাজধানী সহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা উদযাপনের সবশেষ খবর জানাতে ঢাকার রমনা কালী মন্দির থেকে যুক্ত হচ্ছেন তানজিলা খান মিম এবং চট্টগ্রামে আছেন ফয়সাল করিম। শুরুতেই যেতে চাই মিমের কাছে। মিম, সরস্বতী পূজা ঘিরে আজ সারাদিন কি কি আনুষ্ঠানিকতা রয়েছে বিস্তারিত জানাবেন। একদমই ছোট্ট একটি শিশু, 4 থেকে 5 বছর বয়স হবে, সে আজ প্রথম হাতে খড়ি নেবে, তাই তিনি এখানে এসেছেন। প্রথম হাতে খড়িটা তো বিদ্যার দেবী সরস্বতীর কাছেই হওয়া চাই, তাই রাজধানীর বিভিন্ন মন্দিরে গিয়েই আমি এই চিত্রগুলো দেখতে পেয়েছি। একদম ছোট ছোট শিশু, বাবা মায়েরা তাদেরকে নিয়ে এসেছেন যে প্রথম হাতে খড়িটা যেন বিদ্যার দেবী সরস্বতীর কাছেই হয় তার সন্তানের। মন্দিরের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও এই সরস্বতী পূজার আয়োজন করা হয়ে থাকে। শুধুমাত্র শিক্ষার্থীরা যেন ভালো ফলাফল করতে পারে, শিক্ষার্থীদের যেন এই দিবজা দেবী একদমই আরাধনা, দিবজা দেবীর আশীর্বাদ করতে পারেন এবং শিক্ষার্থীরা যেন সম্পূর্ণ ধর্মীয় শাস্ত্র মতে তার আরাধনা করতে পারেন। তাই আমি এখন এই মুহূর্তে রমনা কালী মন্দিরে রয়েছে। এখানে বেশ কয়েকটি সরস্বতী পূজা হচ্ছে, কারণ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কয়েকটি মণ্ডপ তৈরি করা হয়েছে। সেখানে জায়গায় জায়গায় করে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং একটি পূজা শেষ হলে তারপর অপর একটি পূজা শুরু হচ্ছে। সেখানে একটি পূজায় কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানে বাণী আর্চনা হচ্ছে। সবকিছু মিলিয়ে ধর্মীয় যে শাস্ত্র রীতি অনুযায়ী সবকিছু অনুযায়ী কিন্তু এই সনাতন ধর্মাবলম্বীদের যে অন্যতম একটি ধর্মীয় উৎসব সরস্বতী পূজা, সেই পূজাটি পালন হচ্ছে। হিন্দু শাস্ত্র মতে সরস্বতীকে বলা হয়ে থাকে জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বাক্য, প্রজ্ঞা ও বিদ্যার্জনের দেবী। এই জন্যই কিন্তু আসলে এই যে বলছিলাম যে সরস্বতীর কাছে আসলে ভালো ফলাফল কর্মজীবনে, ব্যক্তি জীবনে কিংবা শিক্ষা জীবনে বা জ্ঞান অর্জনের জন্য আসলে ভক্তরা প্রার্থনা করে থাকেন। এবং বৈদিক যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত কিন্তু এই সরস্বতী দেবীর স্থান একদমই অন্যরকম, আলাদা এবং খুবই মর্যাদার সাথে দেখা হয়ে থাকে। তার পাশাপাশি এটিকে আসলে শ্রী পঞ্চমী কিংবা বসন্ত পঞ্চমী পূজাও বলা হয়ে থাকে, কারণ মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে এই দিনটিতে আসলে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতীর পূজা করে থাকেন বলে এটিকে তারা শ্রী পঞ্চমী অথবা বসন্ত পঞ্চমী বলে থাকে। এর বাইরে গিয়ে যদি আর একটু বলি যে আসলে এই দ্বিভুজা মূর্তিতে বা এটিকে কখনো দ্বিভুজা বলা হয়ে থাকে, কখনো বা চতুর্ভুজা বলা হয়ে থাকে। দ্বিভুজা যে মূর্তিটি থাকে সেখানে বীণা ও পুস্তক অথবা লেখনী মানে কলম যেটি বা পুস্তক বই থাকে। চতুর্ভুজা মূর্তিতে থাকে পুস্তক, অক্ষমালা, সুধা কলস ও বীণা। অর্থাৎ প্রত্যেকটিরই কিন্তু একটা প্রতীকী অর্থ রয়েছে। রওশন, আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আমি যে সরস্বতী দেবীর মণ্ডপের সামনে ছিলাম, সেখানে এই মুহূর্তে অঞ্জলি দেওয়া হচ্ছে। ভক্তরা সেই অঞ্জলি নিচ্ছেন এবং দেবীর কাছে প্রার্থনা করছেন। এই ছিল রমনা কালী মন্দির থেকে আমার কাছে সর্বশেষ। এবার একটু চট্টগ্রামে সরস্বতী পূজার উদযাপন সম্পর্কে বিস্তারিত জানতে চলে যাব আমাদের সহকর্মী ফয়সাল করিমের কাছে। আমরা যেটি দেখছি চট্টগ্রামেও কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংস্থা কিংবা বাসাবাড়িতেও এই সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রামের জেমসেন হলে আছি, এখানে একসাথে 12টি পূজা অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে এবং চট্টগ্রাম বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, আইন কলেজ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা আছেন সবাই মিলে আসলে এক ধরনের অন্যরকম পূজা এখানে আয়োজিত হচ্ছে। এবং আমরা দেখছি যে বিভিন্ন মণ্ডপকে সাজানো হয়েছে বিভিন্ন থিমে
এবং এইখানে যে সরস্বতী, সে সরস্বতীগুলোকে উপস্থাপন করা হয়েছে ভিন্ন ভিন্নভাবে, ভিন্ন ভিন্ন সাজে, এবং এখানে মূলত প্রাধান্য পাচ্ছে বাসন্তী রং, এবং সরস্বতী যে বিদ্যার দেবী, সেই বিদ্যার দেবীর থেকে তারা আরাধনা করছেন, প্রার্থনা করছেন, এবং এখানে এসে তারা যারা শিক্ষার্থী আছেন তারা জ্ঞান যাতে আরও তাদের জ্ঞানের পরিধি যাতে বাড়ে, তাদের বুদ্ধি, সৃষ্টিশীলতা, এসব এর জন্য তারা প্রার্থনা করছেন সরস্বতীর কাছে। এবং সকাল থেকে দেখেছি সকাল 7টা থেকে কিন্তু এখানে শিক্ষার্থীরা জড়ো হন, এবং বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু ভিড় বাড়ছে, এবং শুধুমাত্র মণ্ডপগুলোকেই নান্দনিক সাজে সাজানো হয়নি। যারা এখানে আসছেন তারা প্রত্যেকেই কিন্তু ভিন্ন ভিন্ন সাজে, ভিন্ন ভিন্ন রঙে নিজেদের উপস্থাপন করছেন, এবং পুরো পূজা প্রাঙ্গণটাই আসলে এক ধরনের উৎসবের প্রাঙ্গণে পরিণত হয়েছে। এবং শুধুমাত্র পূজা মণ্ডপগুলো নয়, পূজা মণ্ডপের বাইরেও কিন্তু এক ধরনের মিলন মেলা দেখা যাচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষার্থীরা নিজেদের মধ্যে কুশল বিনিময় করছেন, পাশাপাশি অভিভাবকেরাও আসছেন, শিল্পীরা আসছেন, এবং এই বিদ্যার দেবীকে আসলে বুদ্ধি, জ্ঞান, মোক্ষ কিংবা সৃষ্টিশীলতার দেবীও ধরা হয়, সুরের দেবীও ধরা হয়। তো সব কিছু মিলিয়ে সরস্বতীর কাছে তাদের অনেক চাওয়া, এবং সেই চাওয়াগুলো তারা আজকে পুজোর মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে চাইছেন। এবং পাশাপাশি আমরা যেটি দেখছি যে চট্টগ্রামের এই জ্যামশেন হলের পূজা যেই আয়োজন আছে সেটিকে ঘিরে কিন্তু পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে, শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, নানা ধরনের কর্মসূচি আছে। কিছুক্ষণ আগে এখানে অনুষ্ঠান যে স্থল আছে, মঞ্চ আছে, সেখানে আয়োজক কমিটির পক্ষ থেকে আলোচনা সভা হয়েছে, এবং যারা শীতবস্ত্র বিতরণ বা পিঠা উৎসবের যে আনুষ্ঠানিকতা সেটার উদ্বোধন করা হয়েছে। এবং মূলত এই পুজো আসলে নানা ধরনের পিঠার আয়োজন করা হয়, বিশেষ করে চিতল পিঠা, পুলি পিঠা, এই ধরনের পিঠাগুলোকে তারা প্রাধান্য দেন। পাশাপাশি এই সরস্বতী পূজার সময় অনেক শিক্ষার্থী কিন্তু তাদের একদম যে ছাত্র জীবন সেটির হাতেখড়ি হয়, এবং অনেকেই কিন্তু অর্চনা আছে, অঞ্জলি আছে, অঞ্জলি পাঠের পর তারা বড়ই খেয়ে তাদের যে উপোস সেটি ভাঙেন। এবং চট্টগ্রামে কিন্তু এই জেমশন হল ছাড়াও বিভিন্ন স্থানে কিন্তু খুব জাঁকজমক এবং উৎসবের মাধ্যমে কিন্তু সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। রাজধানী সহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে, সেই খবরই জানাচ্ছিলেন ঢাকার রমনা কালী মন্দির থেকে যুক্ত ছিলেন তানজিলা খান মিম, এবং চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন ফয়সাল করিম। ঢাকা সেনানিবাসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মালয়ী ডিফেন্স ফোর্স কমান্ডার জেনারেল পল ভ্যালেন্টিনো। সাক্ষাতে পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুদেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক এবং ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতায় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। এর আগে মালয়ী ডিফেন্স ফোর্স কমান্ডার শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর চৌখস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন, সেখানে তিনি একটি গাছের চারাও রোপণ করেন। 5 দিনের সফরে ঢাকা এসেছেন মালয়ী ডিফেন্স ফোর্স কমান্ডার। সফরকালে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং, কক্সবাজার এরিয়া এবং FDMN ক্যাম্প পরিদর্শন করবেন। চাঁদাবাজির পথ প্রশস্ত করতে ছাত্র জনতা শহীদ হয়নি জানিয়ে সবাইকে চাঁদাবাজি বন্ধের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বেলা 11টার দিকে ফেনীর পরশুরামের বল্লার মুখ বাঁধ পরিদর্শন করতে যাওয়ার পথে ফুলগাজীর কালীরহাটে শহীদ ইস্তিয়াকের কবর জিয়ারত শেষে আহ্বান জানান তিনি। বলেন, আওয়ামী লীগ দেশকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল। দয়া করে শহীদদের রক্তের প্রতি ভাই আসুন আমরা সবাই মিলে সম্মান দেখাই। এই সমস্ত কাজ করলে শহীদদেরকে অপমান করা হবে। তারা এই ক্ষেত্র কারোর জন্য প্রস্তুত করে দিতে জীবন দেয়নি, এই যন্ত্রণাগুলো থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য জীবন দিয়েছে। সেই একই কাজ যদি আমরা করি তাহলে তাদেরকে অপমান করা হবে। দিনাজপুরের বিরামপুর লেভেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে পাথর বোঝাই ট্রাক। এই সময় নিহত হন ট্রাকের চালক এবং সহকারী। ভোররাতে হিলি ঘোড়াঘাট লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, লেভেল ক্রসিং পার হওয়ার সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাকের সাথে এক্সপ্রেস ট্রেনটির সংঘর্ষ হয়। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই নিহত হন ট্রাক চালক। এছাড়া গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় মারা যান চালকের সহকারীও। এজন্য গেটম্যানের অবহেলাকেই দুষছেন প্রত্যক্ষদর্শীরা। এদিকে দুর্ঘটনার কারণে সড়ক পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দুই পাশে সৃষ্টি হয় 7 কিলোমিটার তীব্র যানজট। দায়িত্ব পালন করে না, দায়িত্ব পালন করলে গেট বন্ধ করবে এবং ট্রেন চলে গেলে খুলে দিবে। এরা তো কেউ এগুলা করে না। সম্পূর্ণ আপনার রেলের কর্মকর্তার
মানে দায়ী। সে মনে করেন যে ট্রেন সিগন্যাল পড়ছে কিন্তু সে সিগন্যাল ফালায় নাই, সে নাক ডাকে ঘুমাচ্ছে, তার উচিত ছিল সিগন্যাল ফালানোর। রাজধানীর বেশিরভাগ থানায় নেই এলাকা ভিত্তিক অপরাধীদের তথ্য। এই তালিকা না থাকায় অনেক ক্ষেত্রেই তদন্ত কর্মকর্তাদের পড়তে হচ্ছে নানা বিপাকে। আর এই সুযোগেই ধরা ছোঁয়ার বাইরে চিহ্নিত অপরাধীরা। পুলিশ বলছে 5 আগস্টের পর থানা থেকে হারিয়ে গেছে বেশিরভাগ অপরাধের তথ্যই। রুবেল পারভেজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আরিফ হোসেন। রাত 2:35। গাড়ি থেকে নামতে দেখা গেল এক ব্যক্তিকে। মিরপুরের শিমুলতলার সামনের সড়ক পার হয়ে বাড়ির পথে যাচ্ছিলেন তিনি। হুট করেই দুজন ব্যক্তির এলোপাথারি কোপ। 40 সেকেন্ড এলোপাথারি কুপিয়ে সটকে পড়ে ঘটনাস্থল থেকে। এরপর পার হয়েছে 1 মাসের বেশি সময়, অথচ অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে। কি বলছে পুলিশ? দেখতে দারুস-সালাম থানায় আমরা। জানা গেল এই থানায় নেই কোনো অপরাধীর তথ্য। কে হামলা করেছে আসাদুজ্জামানকে, নেই সেই অভিযোগের কোনো অগ্রগতি। আগে হয়তো ছিল, এখন আছে কিনা এটা জানতে হবে। ঠিক এই নোটিশ বোর্ডটিতেই ছিল সন্ত্রাসীদের তালিকা। তবে থানা লুট হওয়ার কারণে সেই নোটিশ বোর্ড কিন্তু এখন সিসিটিভি বসানোর স্থান হয়েছে। আমরা দেখতে চাই যে আসলে মূল সন্ত্রাসী অথবা অপরাধীদের তালিকা এই থানায় আছে কিনা। চলুন দেখে আসি। আমাদের কাছে বিভিন্ন তালিকা তৈরি করছি আমরা, কিছু তালিকা আমরা পেয়েছি, আমরা তালিকা করছি। এবার আসা যাক আরেকটি ঘটনায়। এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে এক ব্যক্তিকে কোপাচ্ছে 15 থেকে 20 জন ব্যক্তি মিলে। অভিযোগ রয়েছে পানি, ইন্টারনেট ও ময়লার ব্যবসার নিয়ন্ত্রণ নিতে এই হামলা। অথচ এই ঘটনায় উঠে আসে কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর নাম। কি বলছে থানা? প্রত্যেকটা থানায় একটা সন্ত্রাসীদের চার্ট লিস্ট থাকে না? আপনাদের চার্ট লিস্টটা কোন জায়গায় ঝুলানো আছে? সেরেস্তার রুমে। প্রত্যেকটা থানায় একটা সন্ত্রাসী অথবা ক্রিমিনালদের চার্ট লিস্ট থাকে না আপনাদের? চার্ট থাকে না? আগে যেমন থানায় থানায় ঝুলানো দেখতাম বিভিন্ন জায়গায়। আমি এসে পাইনি। হ্যাঁ, আমি এসে পাইনি। মানে এখানে কি নাই? তৈরি করতেছি কিন্তু আমি এসে পাইনি। শীর্ষ সন্ত্রাসী ইমন পিসি হেলালের ভাইকে এতে শাম দীপু। রাজধানীতে বিভিন্ন সময় চুরি, ছিনতাই, ডাকাতি, এমনকি হত্যাকাণ্ডের মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটে। তবে এই ঘটনার সাথে যারা জড়িত সেই অপরাধীরা বিভিন্ন সময় থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। এর পেছনের কারণ হিসেবে অনেকেই বলছেন থানাগুলোতে তথ্য হালনাগাদ যে অপরাধীদের তালিকা থাকার কথা সেটি নেই। আমরা একটু খুঁজে দেখতে চাই বিভিন্ন থানায় যে সেই ধরনের তালিকা আছে কিনা এবং প্রধান অপরাধী কোন থানার কে। উত্তর পশ্চিম থানায় নেই কোনো অপরাধীর তালিকা। অভিযোগ নিয়ে থানায় আসাদের অধিকাংশই ছিনতাইয়ের শিকার হয়েছেন। কথা বলতেছি 1 মিনিট, আমার শালারে ফোন দিতেছি, হ্যালো বলতেই একজনের ধাক্কা দিছে আর একজনের ঠান দিয়ে মোবাইল নিয়ে দৌড় দিছে। এই জায়গায় শোনা যায় যে মোবাইল চুরি হচ্ছে। আমি এর কি কোনো তালিকা আছে আপনাদের কাছে? আছে স্যারের কাছে, ওসি স্যারের কাছ থেকে নিতে পারবেন। হ্যাঁ স্যার কি তালিকাটা নিয়ে অফিশিয়ালি চাইলে সেরেস্তার রুমে গিয়েও পাওয়া গেল না অপরাধীদের কোনো তালিকা। একটা বোর্ড থাকার কথা প্রত্যেকটা থানায় থাকে, এটা কি আছে আপনাদের? অবশ্যই আছে, কিন্তু আমি নতুন আসছি তো আমি বলতে পারতেছি না ভাই। এবার গন্তব্য উত্তরা পূর্ব থানায়। চিত্র ঠিক একই। ভাই, আপনাদের অপরাধী সনদের একটা বোর্ড থাকে না? ওই যে যারা দাগি অপরাধী চার্ট বোর্ড রাইট। হ্যাঁ রাইট। সেটা কোথায়? সেটা তো এখন হচ্ছে ওইভাবে আমাদের নতুন তো সংস্কার হচ্ছে। শুধু এই থানাগুলো নয়, রাজধানীর অধিকাংশ থানায় খুঁজে পাওয়া যায়নি শীর্ষ সন্ত্রাসী, রেড অ্যালার্টভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারীর তালিকা। ডিএমপি বলছে তারা অনলাইনের মাধ্যমে এটি সংরক্ষণ করেন। বর্তমানে যে সিডিএমএস রয়েছে, একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা এই সব তথ্যগুলো পেয়ে থাকি এবং এখানে কেউ কোনো একটা জায়গায় অপরাধ করলে তার পূর্বাপর যে অপরাধের তথ্যসমূহ সেগুলো চলে আসে।
অপরাধ শনাক্তের অন্যতম হাতিয়ার এলাকা ভিত্তিক অপরাধীদের তালিকা, বলছে অপরাধ বিশ্লেষকরা। পুলিশের কাছে সঠিক তালিকা না থাকলে অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যায় বলেও মত তাদের। যারা অপরাধের নেতৃত্ব দিচ্ছেন এদের বিরুদ্ধে আইন প্রয়োগের ধারা বলুন অথবা সেই কার্যক্রমটা খুব জোরালো হওয়া উচিত। কিন্তু যে থানাগুলোতে তালিকা না থাকা কিংবা থাকলেও সেটি প্রকাশ না করা কিংবা নোটিশ বোর্ডে সেটি উত্থাপন না করা কিংবা এই ব্যাপারে এক ধরনের এড়িয়ে যাওয়া অথবা একটা ঢিলেমি ভাব লক্ষ্য করা, এগুলো কিন্তু আসলে কোনো না কোনোভাবে অপরাধীদের অপরাধ করার ক্ষেত্রে অনুপ্রাণিত করে। দ্রুত হালনাগাদ তালিকা তৈরি না করলে কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের থামানো কঠিন হবে বলে মন্তব্য অপরাধ বিশ্লেষকদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিজস্ব ভবন না থাকায় ব্যাহত হচ্ছে বিচারিক কার্যক্রম। অস্থায়ী টিনশেড এজলাসের একই কক্ষে বিচারিক কাজ করেন একাধিক বিচারক। এতে মন্থর হচ্ছে বিচার কার্য, বাড়ছে মামলা জট। সংকট নিরসনে নতুন ভবন নির্মাণের দাবি বিচার প্রার্থী এবং আদালত সংশ্লিষ্টদের। আরও জানাচ্ছেন তালহা জুবায়ের। চাঁদপুরের আদালত প্রাঙ্গণের জনাকীর্ণ অস্থায়ী এই টিনশেড ঘরেও চলে বিচারিক কাজ। একই পথ ধরে এজলাসে যেতে হয় মামলার বাদী বিবাদী, আইনজীবী ও বিচারকদের। এজলাসের সংকটের কারণে একই এজলাসে 2-3 জন বিচারক বসে। একই পথ দিয়ে জজ সাহেবরাও যান, ক্লায়েন্টরাও যান, আমরাও যাই, মহিলারাও যান। এতে মহিলাদেরও যেমন অসুবিধা হচ্ছে, বিচারকেরও নিরাপত্তাহীনতা ভুগতেছেন। জেলার আদালতে বিচার কাজ চালাতে 26 বিচারকের বিপরীতে এজলাস আছে মাত্র 16টি। এর মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের 11 বিচারকের বিপরীতে এজলাস রয়েছে মাত্র 6টি। এমন অবস্থায় একজন বিচারক এজলাস থেকে নামলে সুযোগ পান আরেকজন। এতে বিলম্বিত হচ্ছে বিচার কাজ। এজলাসের অভাবে বিচার প্রার্থী ও আইনজীবীরা সকালে কোর্টে এলেও ফিরতে হয় রাতে। এজলাস সংকটে তৈরি হচ্ছে মামলা জট, বাড়ছে দুর্ভোগ। 40,000 মামলা এখনো পেন্ডিং অবস্থা রয়েছে। চাঁদপুরে যদি চিফ জুডিশিয়াল ভবন নির্মাণ করা হয় তাহলে এই সমস্ত মামলা থেকে বিচারপতিরা দ্রুত নিষ্পত্তি পাবে। মানুষ বিভিন্নভাবে হয়রানির শিকার শুধুমাত্র এই ভবনের কারণে। 14 সাল থেকে শুরু করে এই পর্যন্ত কেস আমার চলতেই আছে, কোনো কেসের কোনো শেষ নেই। আদালতে সব মিলিয়ে বিচারাধীন মামলা রয়েছে 43,000-এর বেশি। এর মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 10,000-এর বেশি, জেলা দায়রা ও জজ আদালতে প্রায় 31,000 এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রয়েছে প্রায় 1750 মামলা। একই ভবনে 2টা কোর্ট হওয়া একেবারে এটা অসম্ভব এবং এই কোর্টের নথিগুলা তখন হারানো যায়, মিসগাইড হয়, মিসইউজ হয়। এই হারানোর কারণে ইতিপূর্বে আমাদের গুরুত্বপূর্ণ অনেকগুলো নথি হারানো গিয়েছে। দ্রুত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ না হলে কর্মসূচির কথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। সরকারি আইন কর্মকর্তা হিসাবে আমরাও সিনিয়রদেরকে নিয়ে আইন কর্মকর্তারা সহকারে আমরা আইন মন্ত্রণালয়ে আমাদের বিচার প্রার্থীদের ন্যায় বিচারের প্রত্যাশা আমরা সেখানে যাব। নির্বিঘ্ন বিচার কাজ চালানো ও মামলা জট দূর করতে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলে আশা সংশ্লিষ্টদের। তালহা জুবায়ের, এখন, চাঁদপুর। এবার আন্তর্জাতিক। মাত্র 42 দিনে 5 দেশে ভয়াবহ 6টি বিমান দুর্ঘটনায় প্রাণ ঝরল 3 শতাধিক আরোহীর। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পরপর 2 দিনে 2 দুর্ঘটনায় 3 আকাশযানের মোট 74 আরোহীর প্রাণহানিতে নতুন করে আলোচনায় এভিয়েশন খাত। ঠিক কী কারণে এত ঘন ঘন বিমান দুর্ঘটনা ঘটছে তার আসল কারণ জানার দাবিও জোরালো হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন বিমান দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে লেগে যেতে পারে দীর্ঘ সময়। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। 2024 সালের 22 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর এক সপ্তাহেই ব্রাজিল, আজারবাইজান ও দক্ষিণ কোরিয়ায় 3টি বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত 230 আরোহীর প্রাণহানির সাক্ষী হয় বিশ্ববাসী। এক মাস না যেতেই 2025 সালের 29 জানুয়ারি দক্ষিণ সুদানে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় 20 আরোহীর। এই ঘটনার একদিনের মাথায় 30 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে 67 আরোহীর কেউই আর বেঁচে ফেরেননি। এই শোকের মধ্যে দুদিনের মাথায় দেশটির পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তে শিশুসহ 7 জনের সবাই মারা গেছেন। এই নিয়ে মাত্র 42 দিনে 5টি দেশে ভয়াবহ 6টি বিমান দুর্ঘটনায় প্রাণ যায় 320 জনের বেশি আরোহীর। Accidents happen, they don't happen that often. It's really safe to fly. It's just awful when mistakes happen and people die.
You don't know the flight crew, you don't know the pilots, you never know what could happen. It could happen driving down the road. Anything can happen anytime, so I don't think it's necessarily. সম্প্রতি বিমান দুর্ঘটনা বেড়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে, ঠিক কী কারণে এত বেশি দুর্ঘটনার কবলে পড়ছে আকাশযান? গত 28 ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে 179 যাত্রীর মৃত্যুর পেছনে পাখির আঘাতকে প্রাথমিকভাবে দায়ী করা হয়। এদিকে 25 ডিসেম্বর বাকু থেকে রাশিয়া যাওয়ার পথে কাজাখস্তানের আক্তাউয়ে বিমান বিধ্বস্ত হয়ে 39 আরোহী প্রাণহানির জন্য রাশিয়াকে দায়ী করছে আজারবাইজান। ইউক্রেনের ড্রোন ভেবে রাশিয়া গুলি চালালে যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয় বলে দাবি করা হয়। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের মতো দেশে দুদিনের ব্যবধানে দুটি দুর্ঘটনায় 3টি আকাশযানের মোট 74 আরোহীর প্রাণহানিতে বিমান পরিবহন সেবা খাত নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে। We're looking at the relationship between the human, the machine, and the environment. And those are the three umbrellas, so to speak, where we find the majority of the causes for accidents. So you can't just investigate an accident using common sense. And to put out there, you know, speculating what caused an accident is irresponsible. আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য বলছে, ল্যান্ডিং গিয়ারে ত্রুটি, বৈরী আবহাওয়া এবং পাখির ধাক্কায় বেশিরভাগ বিমান বিধ্বস্ত হয় বলে মনে করা হয়। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। বিপিএল প্রসঙ্গ। চলমান বিপিএলে একের পর এক বিতর্ক, তবে সব ছাপিয়ে সমালোচনার শীর্ষে দুর্বার রাজশাহী। পারিশ্রমিক বিতর্কে রাজশাহীর মালিক শফিকুর রহমানকে দেয়া হয়েছে আলটিমেটাম। বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইহসান। বিপিএল 2025কে ঘিরে চলছে নানা আলোচনা সমালোচনা, তবে সবচেয়ে উদ্বেগের বিষয় রাজশাহী দলের পারিশ্রমিক বিতর্ক। ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী তার দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের সঙ্গে একের পর এক চুক্তি লঙ্ঘন করে টুর্নামেন্ট তথা রাষ্ট্রের সম্মান আন্তর্জাতিক অঙ্গনে করেছে প্রশ্নবিদ্ধ। এমন অপেশাদার কাজের ব্যাপারে বিষয়টি নিষ্পত্তির জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে আলোচনায় বসেন যুব ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ। 2 ফেব্রুয়ারির মধ্যে দলের 50% পাওনা পরিশোধের আশ্বাস দিল, বাস্তবে তা আলোর মুখ দেখেনি। উঠে এসছে অনিয়মের নানা অভিযোগ। আমি আজকে সরাসরি রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন, এবং আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যদি তিনি সেটা করতে ব্যর্থ হন অথবা না করেন, সেক্ষেত্রে পরবর্তীতে আমরা কথা বলার মধ্যে থাকবো না, আমরা আইনি ব্যবস্থা নেব। এই বিষয়গুলো ভালোভাবে দেশের ভাবমূর্তি রক্ষার্থে বিষয়টি আরও গুরুত্ব সহকারে তদন্ত করে মন্ত্রণালয়। এছাড়াও বিভিন্ন মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি মালিকের পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠলে হস্তক্ষেপ করতে বাধ্য হয় সরকার। আমাদের একটা সত্য অনুসন্ধান কমিটি করা হয়েছে এনএসসি থেকে, আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখবো যে কোথায় কোথায় এরর ছিল, এবং উইল ট্রাই টু ফিক্স ইট। কারো যদি অবহেলা থাকে আমরা সেটাকেও অ্যাড্রেস করবো। রাজশাহী দলের টালমাটাল অবস্থা সামাল দিয়ে সংশ্লিষ্ট সকলের পাওনা বুঝিয়ে দিতে 3 ফেব্রুয়ারি আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয় দলটির বিতর্কিত মালিক শফিকুর রহমানকে। নিজের দোষ স্বীকার করে 25% হারে 10 ফেব্রুয়ারির মধ্যে 3 কিস্তিতে দলের সমস্ত পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দেন তিনি, নয়তো নেওয়া হবে আইনি ব্যবস্থা। ফারহান ইহসান, এখন, ঢাকা। এদিকে বিপিএলের সবার আগে প্লে অফ নিশ্চিত করা রংপুর লিগ পর্বের শেষে দৌড়েছে ঠিক উল্টো দিকে। ফাইনালের আগে তাদের সামনে বড় বাধা এখন এলিমিনেটর। খুলনাকে হারিয়ে ফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখায় চোখ রাইডার্স অলরাউন্ডার শেখ মেহেদীর। অন্যদিকে সন্ধ্যায় টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের প্রতিপক্ষ চিটাগং কিংস। আরও জানাচ্ছেন ওয়াজিউল হক পান্থ। যেহেতু আমরা যুদ্ধক্ষেত্রে যাব, কেউ কাউকে ছাড় দিব না। কিছুদিন আগেও রংপুর রাইডার্স ছিল অজেয়। টানা 8 জয়ে সবার আগে কোয়ালিফায়ার নিশ্চিত করে দলটি। এরপরই হয়েছে ছন্দপতন। টানা 4 ম্যাচ হেরে গেছে নুরুল হাসান সোহানের দল। 3 বিভাগেই মনে হচ্ছে এক ভিন্ন দল খেলছে এখন। লিগ পর্ব শেষে 4 ম্যাচ হেরে তাদের সামনে এখন এলিমিনেটর বাধা। প্রতিপক্ষ দারুণ ছন্দে থাকা খুলনা টাইগার্স। আর বড় ম্যাচের আগে দলের সবাই আত্মবিশ্বাসী ও চাঙ্গা আছে। ম্যাচ জিততে দায়িত্ব নিতে হবে দেশি ক্রিকেটারদেরই বলে জানালেন রাইডার অলরাউন্ডার শেখ মেহেদী। লাস্ট 2টা বছর আমরা রংপুরে কোয়ালিফাই 3 নাম্বার হয়েছে, আমরা ফাইনালে উঠতে পারি নাই। বাট
এই বছর আরও একটা সুযোগ আসছে ইনশাল্লাহ। আমরা চাই আসলে যে এই লাস্ট 2 বছরে যেটা হয়েছে সেটা ব্রেক করতে চাই, যে ইনশাল্লাহ আমরা ফাইনালে যেতে চাই। সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে আমাদের লোকাল যে 7 জন খেলবে তাদের পারফরমেন্সটা খুবই ইম্পর্টেন্ট এই আগামী ম্যাচের জন্য। সোমবার সন্ধ্যায় কোয়ালিফায়ার 1-এ মুখোমুখি হবে তামিম ইকবালের ফরচুন বরিশাল ও মোহাম্মদ মিঠুনের চিটাগং কিংস। 2 দলের সামনেই ফাইনালের সুযোগ। জিতলে এবারের বিপিএলের ফাইনাল নিশ্চিত, হারলেও সম্ভাবনা শেষ হয়ে যাবে না। তখন কোয়ালিফায়ার 2-এ খেলতে হবে এলিমিনেটর পর্বের বিজয়ীদের সাথে। তামিম ইকবাল, ডেভিড মালান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের মতো খেলোয়াড়ে গড়া বরিশাল খালি চোখে একটু সমৃদ্ধ দল। তবে চিটাগং কিংসও এখন আর হেলা ফেলার দল নয়। আসর যত শেষের দিকে যাচ্ছে চিটাগং কিংসও দল হিসেবে ততই দাঁড়িয়ে গেছে। নামি দামি পারফর্মার কম থাকলেও বেশ ছন্দে আছেন পারভেজ হাসান ইমন, হায়দার আলী ও শামীম পাটোয়ারিরা। রাউন্ড রবিন লিগ শেষ করে এখন নকআউট পর্ব, স্নায়ুর লড়াই। রাউন্ড রবিন লিগের মুখোমুখি লড়াইয়ে 2 দলেরই জয় 1টি করে, তাই কোয়ালিফায়ারে শক্তি ও সামর্থ্যের পাশাপাশি মনের লড়াইও হবে। এখন দেখা যাক নামি তারকায় ঠাসা বরিশালের বিপক্ষে দল হিসেবে দাঁড়িয়ে যাওয়া চিটাগং কিংস কতটা কুলিয়ে উঠতে পারে। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। We are proud partner of defending champion Fortune Borishal. Legends, local heroes, foreign stars, all are glittering, powering a connected Bangladesh. এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। তিতুমির কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা, মহাখালীর আমতলী এবং গুলশান লিংক রোড অবরোধ। বাড্ডা থানায় আলাদা মামলায় দীপুমণি, আতিকুল এবং মানিক সহ 5 জন গ্রেফতার, 2 দিনের রিমান্ড মঞ্জুর। ভোটার তালিকায় নাম ছিল 18 থেকে 20 লাখ মৃত মানুষের, রাজশাহীতে বললেন ইসি আবুল ফজল। এবং দুর্বার রাজশাহীর মালিক শফিকুরকে পুলিশি হেফাজতে, জিজ্ঞাসাবাদ, 10 ফেব্রুয়ারির মধ্যে পাওনা পরিশোধের আশ্বাস। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে চোখ রাখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।